ব্রিটিশদের হাতে বন্দুক ছিল ঠিকই, কিন্তু তাদের সাম্রাজ্য বিস্তারের আসল চাবিকাঠি লুকিয়েছিল বাংলারই কিছু প্রভাবশালী বণিকের পকেটে। শক্তির জোরে ইংরেজরা দেশ দখল করেছিল, এটা আমরা সবাই জানি, কিন্তু খুব কম মানুষই জানে যে বন্দুক কামানোর পাশাপাশি তাদের আরেকটি গোপন অস্ত্র ছিল আমাদের দেশের ধনী বণিক সহযোগীরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু যুদ্ধ করে ক্ষমতায় ওঠেনি, প্রশ্ন হলো কেন তারা নিজেদের ব্যবসার বদলে আমাদের অভ্যন্তরীণ বাণিজ্যকে নিয়ন্ত্রণ করতে চাইলো? কিভাবে একদল আদি বাংলা বণিক তাদের হাতে ক্ষমতার পুরো খাতা তুলে দিল, আর কিভাবে একটি আনুষ্ঠানিক অভিযানের অজুহাতে তারা কলকাতার ভাগ্য একেবারে নিজেদের মতো করে লিখে নিল? চলুন এই ইতিহাসের সেই গোপন অর্থনৈতিক চক্রান্তের আসল পর্দা এবার আমরা সরিয়ে দেখি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলায় আসে তখন তারা এখানকার ভাষা, সংস্কৃতি ও বাজার ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল। গ্রামের তাঁত বা রেশম সংগ্রহ করা কিংবা বিদেশ থেকে আনা পণ্য বিক্রি করা এসব তাদের পক্ষে সহজ ছিল না। তাই তাদের দরকার ছিল এমন একজন ব্যক্তি যিনি ব্যবসায়িক সেতুবন্ধনকারী হিসেবে কাজ করবেন। শুরুতে দীপচাঁদ নামে একজনকে দিয়ে চেষ্টা করলেও কাজ জমেনি। পরে ইংরেজদের নজর পড়ে বাঙালি বণিক সমাজে গড়ে ওঠা প্রভাবশালী শেঠ পরিবারের দিকে। বিশেষ আমন্ত্রণে জনার্দন শেঠকে ডাকা হলো। মুসলমানি আদলে অভিষেক করিয়ে ইংরেজরা ঘোষণা করলো তিনিই হবেন কলকাতার প্রথম বড় মধ্যস্থ, অর্থাৎ বাঘিয়া মধ্যস্থ। মধ্যস্থ নামটি সাধারণ হলেও এই পদটির দায়িত্ব ও ক্ষমতা ছিল বিশাল। জনার্দন শেঠের 4টি প্রধান কাজ ছিল। 1. পণ্য সংগ্রহ, বাংলার তাঁতি কারিগরদের দাদন অর্থাৎ আগাম টাকা দিয়ে তাদের তৈরি পণ্য সংগ্রহ করা। 2. বাজার তৈরি, বিদেশ থেকে আসা পণ্যের জন্য দেশের ধনী পরিবারগুলোর মধ্যে বাজার তৈরি করা। 3. রফতানি, সঠিক দামে রফতানি নিশ্চিত করা। 4. ব্যবসায়িক সমন্বয়, ইংরেজদের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় পুরো ব্যবসায়িক প্রক্রিয়া তদারকি করা। এভাবে জনার্দন শেঠের প্রভাবকে কাজে লাগিয়ে ইংরেজরা ধীরে ধীরে সমগ্র বাংলার অর্থনৈতিক সাপ্লাই চেনের নিয়ন্ত্রণ দখল করে নেয়। অর্থনীতি থেকে প্রশাসন সবকিছুর চাবিকাঠি তাদের হাতে চলে আসে। শুরুতে বিদেশি পণ্যে আগ্রহ কম থাকলেও পরিস্থিতি বদলাতে বেশি সময় লাগেনি। জনার্দনের লোকচেনা বুদ্ধি ও বাজার কৌশলের ফলে ধনী দেশীয় পরিবারগুলো ধীরে ধীরে বিলেতি জামাকাপড়, চীনামাটির বাসন, ছুরি কাঁচির মতো দামি জিনিসে আকৃষ্ট হতে থাকে। ফলে বিদেশি পণ্যের বাজার দ্রুতই শক্ত ভিত্তি পায়। শুরুতে বিদেশি মালপত্রের তেমন কদর ছিল না, কিন্তু জনার্দন শেঠের লোকচেনা বুদ্ধির কারণে পরিস্থিতি বদলাতে শুরু করে। তার প্রভাবে ধনী দেশীয় পরিবারগুলো বিলিতি জামাকাপড়, চীনামাটির ছবি কিংবা দামি ছুরিকাচির মতো বিদেশি সামগ্রীর প্রতি আকৃষ্ট হয়ে ওঠে। তার ভাই বারাগুলি শেঠ তো এক নিলামে 1,07,000 টাকায় চীনা ছবি পর্যন্ত কিনেছিলেন। এই নতুন শখ ও আড়ম্বর দেখে সাধারণ মানুষের মধ্যেও আস্তে আস্তে বিলেতি পণ্যের প্রতি আকর্ষণ বাড়তে থাকে। ফলে জনার্দন শেঠ ও তার মতো বণিক সহযোগীরা একদিকে ইংরেজদের ব্যবসা বাড়ালেন, আর অন্যদিকে ধীরে ধীরে দেশীয় শিল্পকে দুর্বল করার পথ তৈরি করে দিলেন। তাদের নির্দিষ্ট কোনো বেতন ছিল না, উপার্জন হতো কমিশনের ওপর, আর সেই কমিশন ছিল বিশাল। এভাবেই তারা শহরকে আধুনিক করতে সাহায্য করলেও একই সঙ্গে দেশের ওপর পরাধীনতার বেড়ি আরো শক্ত করে গেঁথে দেন। ইতিহাস আমাদের শেখায় ব্যক্তিগত লাভের লোভে একটি জাতির স্বাধীনতার ভিত কিভাবে ভেঙে পড়ে। আজও কি এই শিক্ষা আমাদের প্রয়োজন নয়?